কারো জন্য বাঁধ ভাঙা উল্লাস, তো কারো জন্য হৃদয় ভাঙা একটা মুহূর্ত। বিশ্বকাপ ফুটবল যতই নকআউট স্টেজের দিকে যাচ্ছে, ততই কিন্তু এই ধরনের ঘটনাগুলি চোখের সামনে বেশি করে পড়ছে। এবং গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ডের শেষ যে খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে, তারপর অনেকগুলো দলের বিদায় ঘণ্টা বেজে গেছে, যার মধ্যে সবচেয়ে করুণ পরিণত হয়েছে ইরানের, যারা তিনটা আলাদা ম্যাচের দিকে তাকিয়েছিল। ম্যাচের রেজাল্ট ইকুয়েশন তাদের পক্ষে, যে কোনো একটা ম্যাচে গেলেও ইরান হয়তো অপরাজিত থেকেও তারা যে 3টা পয়েন্ট পেয়েছে, সেই 3টা পয়েন্ট নিয়েই রাউন্ড অফ 32-তে যেতে পারতো। সেটা হয়নি, ইরানের জন্য হয়েছে হৃদয় ভঙ্গ। আর অন্যদিকে আলজেরিয়া, তারা কিন্তু পার করে ফেলেছে সেই জায়গা, এবং আলজেরিয়ার সাথে এই বিশ্বকাপে খেলা 10টা আফ্রিকান দেশের মধ্যে 9টা দেশই কোয়ালিফাই করেছে রাউন্ড অফ 32-তে, যেটা আফ্রিকার ফুটবল উত্থানের একটা নতুন গল্প। সব আলোচনা নিয়ে আমরা থাকবো ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিংয়ে। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আপনাদের সাথে যথারীতি আমি রয়েছি আহমেদ বিন পারভেজ, এবং আমার সঙ্গে যাকে অতিথি হিসেবে পেয়েছি তার নাম অনিক মাহমুদ। জার্সি দেখে মনে হচ্ছে আপনি কোন দলের ফ্যান আমি আন্দাজ করতে পারছি, বাট অফকোর্স বিইং আ স্পোর্টস অ্যানালিস্ট, স্পোর্টস এনথুজিয়াস্ট, আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। আর আপনার ব্যাপারে যদি আরেকটু ডিটেলস আমাদেরকে জানাতেন। ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। আমার নামটা তো বলেই ফেলেন, অনিক মাহমুদ। আমি একজন স্পোর্টস ফ্যান, ফুটবল ফ্যান, পাশাপাশি আমি রিমার্কে কর্মরত রয়েছি ব্র্যান্ড ম্যানেজার হিসেবে। এবং আমি নিয়মিত ফুটবল দেখি, ফুটবলের খোঁজ খবর রাখি, ফুটবল ভালোবাসি। সো পর্তুগালের ফ্যান আসলে কিভাবে হওয়া আপনার? পর্তুগালের ফ্যান কবে আমি হয়েছি এটা আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না, তবে 2004 ইউরোতে বিটিভিতে নেদারল্যান্ডসের সাথে পর্তুগালের সেমিফাইনাল ম্যাচটা দেখিয়েছিল। ওই ম্যাচে হচ্ছে পর্তুগালকে প্রথম দেখা, বাট ওই ম্যাচে পর্তুগাল সাপোর্ট করেছিলাম কিনা আমার মনে নেই। বাট এরপরে ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখতে দেখতে কোনো একদিন আমি পর্তুগালের সাপোর্টার হয়ে গেছে বেসিক্যালি। তো আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না ঠিক কোন তারিখে কোন দিন, বাট হয়ে গেছে পর্তুগালের ফ্যান কোনো একটা সময়। আর পর্তুগালের ফ্যান হওয়ার পেছনে নিশ্চয়ই ক্রিস্টিয়ানো রোনালদোর মতো এরকম তারকাদের একটা অবদান তো ছিলই। ডেফিনেটলি ক্রিস্টিয়ানো রোনালদোর অবদান তো মানে কোনোভাবেই হচ্ছে ডিনাই করা যাবে না। বাট এর পাশাপাশি বাংলাদেশে তখন ক্রীড়ালোক ছিল, ক্রীড়া জগৎ। ওই ম্যাগাজিনগুলো যখন পড়তাম, ওই ম্যাগাজিনগুলোতে ক্রিস্টিয়ানো রোনালদো তখন তো পিক ফর্মে ছিল ম্যানচেস্টার ইউনাইটেডে। তো ওই জায়গাটা থেকে বেসিক্যালি রোনালদোকে ফলো করা, রোনালদো থেকে পর্তুগালে আসা। সো আপনি যদি আমরা পর্তুগাল প্রসঙ্গেই আসি, যেহেতু গতকাল রাতে পর্তুগালের ম্যাচ ছিল, তারা এই শেষ ম্যাচের আগ পর্যন্ত দ্বিতীয় স্থানে অবস্থান করছিল গ্রুপে, এবং গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে তাদের ডেফিনেটলি জয়টা প্রয়োজন ছিল কলম্বিয়ার এগেনস্টে। আমরা জানতাম যে ম্যাচটা মোটেও সহজ কোনো কাজ হবে না, তারপরও ওভারঅল যে পারফরমেন্সটা দেখলাম আমরা এই ম্যাচটা থেকে, আপনার আসলে অ্যাসেসমেন্টটা কি পর্তুগালের ওভারঅল এই 3 ম্যাচের পারফরমেন্স? যদি আমাকে প্রশ্ন করা হয় যে এই 3 ম্যাচে পর্তুগালের পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল কিনা, বা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে যেমন শাউট ছিল ওয়ার্ল্ড কাপ উইনিং নিয়ে, আমি বলবো যে একদমই না, পর্তুগালের পারফরমেন্স একদমই ভালো ছিল না। আবার যদি আমাকে প্রশ্ন করা হয় যে ইজ ইট টেস্টেড টু দ্য লিমিট, এটা কি পর্তুগালের বেস্ট পারফরমেন্স কিনা, আমি বলবো যে না, এটা পর্তুগালের সামর্থ্যের হয়তো 50% পারফরমেন্স আমরা দেখতে পাইনি। তবে পর্তুগালের লাস্ট 2 ইয়ার্সের পারফরমেন্স যদি আমরা একটু বিবেচনা করি, আমার মনে হয় আপস অ্যান্ড ডাউন ছিল। আমরা যদি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ক্যাম্পেইনে দেখি, সেখানে কিন্তু রুবেন নেভেসের 92 মিনিটস একটা গোল ছিল আয়ারল্যান্ডসের এগেনস্টে। ওই গোলটা না হলে কিন্তু পর্তুগাল লিটারেলি প্লে অফ খেলতে হয়। আবার অ্যাট দ্য সেম টাইম ন্যাশনস লিগে কিন্তু হচ্ছে আমরা ফ্যান্টাস্টিক একটা টুর্নামেন্ট খেলেছিলাম, যেখানে কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত ডেনমার্ক, জার্মানি, স্পেন 3টে ইউরোপিয়ান বিগ টিমকে আমরা হচ্ছে হারিয়েছিলাম। তো পর্তুগালের খেলায় আসলে আমার মনে হয় যে কোচ এবং টিম ম্যানেজমেন্টের কিছু ঘাটতি রয়েছে। যদি আমি বলি, পর্তুগাল এখন পর্যন্ত পর্তুগালের কোন এক্সাইতে খেলবে সেটা ফিক্সড না। পর্তুগালকে নিয়ে যেটা বলা হয় পর্তুগালের বেস্ট স্কোয়াড রয়েছে, বাট ফুটবল একটা কথা আছে যে স্কোয়াড এবং এক্সাই কখনো সেম না। আপনি চাইলেই একটা গুড স্কোয়াড মেক করতে পারবেন, বাট গুড স্কোয়াড থেকে বেস্ট এক্সাই বের করাটা কোয়াইট ডিফিকাল্ট। পর্তুগালের এই টিমে আমরা দেখতে পাচ্ছি যে ভিটিনার মতো মিডফিল্ডার রয়েছেন, ব্রুনো ফার্নান্দেজের মতো মিডফিল্ডার রয়েছেন, কিন্তু তারা কেউ আনলক হচ্ছে না। কারণ আমার মনে হয় যে পর্তুগালের মিডফিল্ডে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের একটা গ্যাপ রয়েছে। কারণ পিএসজির কথা যদি বলি, পিএসজিতে হচ্ছে ভিটিনা এবং জোয়ান নেভেস ক্লিক করে, কারণ পিএসজিতে ভিটিনা এবং জোয়ান নেভেসকে সাপোর্ট দেওয়ার জন্য ফেবিয়ান রুইস রয়েছেন। বাট পর্তুগাল ন্যাশনাল টিমে কিন্তু ফেবিয়ান রুইস নেই, এখানে ব্রুনো ফার্নান্দেস রয়েছেন। আপনি ব্রুনোকে কখনোই ওমিট করতে পারবেন না, কারণ ব্রুনো নিডস টু বি দেয়ার। কারণ পর্তুগালের অ্যাটাক বলেন, যাই বলেন না কেন, ব্রুনোকে সেন্ট্রাল করে কিন্তু হয়ে থাকে। ইভেন কঙ্গো ম্যাচেও কিন্তু ব্রুনো বেটার পারফর্ম করেছেন। সো পিএসজির কথা যদি বলি, সেই তুলনা দিয়ে হবে না। পর্তুগালের আমার কাছে মনে হয় যে পর্তুগালের জন্য পর্তুগালের স্ট্রেংথ অনুযায়ী টিমটা সাজানো উচিত। ওকে, আমরা ওভারঅল একটা অ্যাসেসমেন্ট পেয়ে গেলাম পর্তুগালের, বাট গতকালের স্পেসিফিক ম্যাচটার দিকে যদি তাকাই, আমরা তাদের মিডফিল্ড নিয়ে কথা বললাম। অ্যাটাক ওয়াইজ তারা শুধুমাত্র 6টা গোল দিয়েছে সব মিলে, যার মধ্যে 5টা গোলই এসছে উজবেকিস্তানের এগেনস্টে।
কলম্বিয়ার সাথেও কিন্তু পর্তুগালের এক্সজি ছিল গতকাল 1-এরও নিচে, যেখানে 0.93 কলম্বিয়ার প্রায় 2-এর মতো ছিল। জি। সো এই যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে, না অ্যাটাক ওয়াইজ তারা ক্লিক করছে, এবং মিডফিল্ড নিয়ে আমরা যেই ইমব্যালেন্সের কথা বললাম সেটাও কিন্তু আছে। ডিফেন্সটাও কি লিগ প্রুফ? আমার কিন্তু গতকাল মনে হয়েছে যে বেশ কয়েকবার বিশেষ করে ওই নুনো মেন্ডেজের সাইড থেকে, ফ্রম দ্য লেফট সাইড অফ পর্তুগালস ডিফেন্স, যেখানে রেনাতো ভিয়েগা এবং নুনো মেন্ডেজ আছেন, এই জায়গা দিয়ে কিন্তু অনেক রানস হয়েছে, অনেকগুলো অ্যাটেম্পটস কলম্বিয়া কিন্তু নিয়েছে। তো এইটা কি একটা সমস্যার জায়গা কিনা? রাইট, এই আমি একটা যে কথাটা বললাম যে স্কোয়াড এবং একজাই কিন্তু কখনো এক না। কারণ আমি স্কোয়াডে দেখতেছি রাফায়েল লিয়াও রয়েছেন, জোয়াও ফেলিক্স রয়েছেন, ইভেন গোডেস তিনি লেফট উইঙ্গার প্লাস স্ট্রাইকার, সেকেন্ড এসএস মানে সেকেন্ড স্ট্রাইকার। পর্তুগাল ন্যাশনাল টিমে আপনি যখন জোয়াও ফেলিক্সকে স্টার্ট করাবেন, তাকে স্টার্ট করানো হচ্ছে কারণ রোনালদো ওভার দ্য ক্যারিয়ার হি হ্যাজ বিন দ্য বেস্ট স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড, বাট রোনালদো তার পুরো ক্যারিয়ারে কখনোই কিন্তু লোন স্ট্রাইকার হিসেবে খেলেন নাই। উনি রিয়াল মাদ্রিদে খেলেছেন করিম বেনজেমার সাথে, ইভেন্টাসে খেলেছেন গঞ্জালো হিগুইন এবং মারিও মানজুকির সাথে, আল নাসেরে খেলতেছেন হচ্ছে আপনার জোয়াও ফেলিক্সের সাথে, ইভেন ম্যানচেস্টার ইউনাইটেডে তাকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু তেভেজ ছিল, বারবাদোভ ছিল। হ্যাঁ, তো রোনালদো কিন্তু কখনোই লোন স্ট্রাইকার হিসেবে খেলেন না। তো ওই জায়গাটা থেকে পর্তুগাল ন্যাশনাল টিমেও কোনো রোনালদো কখনোই লোন স্ট্রাইকার হিসেবে খেলেন নাই। তিনি লেফট উইঙ্গার হিসেবে শুরু করতেন, দেন স্ট্রাইকে যেতেন। তো রোনালদোকে ওই ডি বক্সে ওই সাপোর্টটা দেওয়ার জন্য একজন প্লেয়ার দরকার যিনি সাপোর্টিভ স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন। ওই জায়গাটার জন্য জোয়াও ফেলিক্সকে নেওয়া হয় লাস্ট 2টা ম্যাচে। কিন্তু যদি জোয়াও ফেলিক্সকে আপনি নামান, জোয়াও ফেলিক্স কিন্তু ট্র্যাক ব্যাক করেন না। জোয়াও ফেলিক্স যেহেতু ট্র্যাক ব্যাক করেন না, নুনো মেন্ডেস কিন্তু লেফট ব্যাক থেকে লেফট উইংয়ে উনি শিফট করেন, যেটা আমি রিয়াল মাদ্রিদে দেখেছি। মার্সেলো কিন্তু এই কাজটা করতেন। কিন্তু যখন নুনো মেন্ডেস এই মানে উপরে উঠছেন, তখন তার বিশাল একটা ব্ল্যাঙ্ক স্পেস রয়ে যাচ্ছে, ভ্যাকেন্ট স্পেস থাকছে। ওই ভ্যাকেন্ট স্পেসটাকে আপনার হচ্ছে কভার করার জন্য জোয়াও ফেলিক্সের ট্র্যাক ব্যাক করা উচিত। কিন্তু জোয়াও ফেলিক্স অ্যাজ এ প্লেয়ার উনি ট্র্যাক ব্যাক যেহেতু করেন না, ওই স্পেসটা থাকবে। এবং আমার কিন্তু অনেক সময় কথা হচ্ছে যে ইনাসিও কেন নেই। ইনিয়েস্তা কিন্তু এই জিনিসটার জন্যই নেই, কারণ ইনিয়েস্তা কিন্তু হচ্ছে বল ক্যারি করে উনি। সো ওনার ক্ষেত্রে দেখা যায় উনি কিন্তু উপরে উঠে থাকেন অনেক সময় সেন্টার ব্যাক হিসেবে, বাট ভিয়েগা কিন্তু অনেকটা কনভেনশনাল ডিফেন্ডার। তো এই জায়গাটার জন্যই হচ্ছে বেসিক্যালি ভিয়েগা খেলছেন, এবং পর্তুগাল অটোমেটিক্যালি এই জায়গাটা থেকে অ্যাটাক খাচ্ছে নুনো মেন্ডেসের এই সাইডটা থেকে। বাট আপনাকে এটাও বুঝতে হবে যে নুনো মেন্ডেস তো লেফট সাইড থেকে পর্তুগালের অ্যাটাকটা অপারেট করছেন উনি। তো যখন উনি উপরে উঠছেন, অটোমেটিক্যালি কিন্তু একটা ভ্যাকেন্ট স্পেস থাকছে। তো অপোনেন্ট তো ওইভাবেই হচ্ছে ওদের স্ট্র্যাটেজিও ডেভেলপ করছে, ওই সাইডটাতে হচ্ছে ওরা অ্যাটাক করছে। সো আলটিমেটলি যে ব্যাপারটা বুঝলাম পর্তুগালের, তাদের এমন কিছু খেলোয়াড় রয়েছেন যারা বল পায়ে থাকার সময় বোধহয় আক্রমণে হেল্পফুল হতে পারেন, কিন্তু অফ দ্য বল যেই কাজটা করার কথা সেটা বোধহয় এফিসিয়েন্টলি ফ্রন্ট লাইনের দুজনই, আমরা যদি রোনালদো কিংবা ফিলিক্সের কথা বলি, দুজনেরই সেই ইনএফিসিয়েন্সির কারণেই আসলে বাদবাকি সিস্টেমটা অফ দ্য বল খানিকটা বোধহয় ভালনারেবল হয়ে যায়। এইখানে যদি আমি এই 3টা ম্যাচের কথা বলি, পর্তুগাল কিন্তু আসলে অফ দ্য বলে তেমনটা ছিল না, কারণ পর্তুগালে কিন্তু প্রত্যেকটা ম্যাচেই পজিশন ছিল। সো অফ দ্য বলে যদি থাকে, যেমন অফ দ্য বল থাকলে রোনালদো, তখন আপনি 50-50 ম্যাচে থাকবেন, তখন আপনাকে প্রেস করতে হবে। রোনালদোকে নিয়ে অনেক কথা হচ্ছে যে উনি প্রেস করছেন না, বাট আইডিয়ালি যদি আমরা ম্যাচ দেখি, আসলে রোনালদো তো প্রেস করার কোনো সিচুয়েশন ছিল না 3টা ম্যাচে, কারণ বল তো অলওয়েজ পর্তুগালের পায়ে ছিল। তো উনি প্রেস কখন করবেন? সো এই ম্যাচগুলোতে ছিল মোর অফ দ্য টাইম রোনালদোকে ফিট করানো। আর যদি আমি বলি ফেলিক্সের কথা, ফেলিক্সকে হচ্ছে ট্র্যাক ব্যাক করতে হবে যদি উনি লেফট উইং স্টার্ট করেন। আর রোনালদোর এন্ড থেকে আসলে এই মুহূর্তে আমি রোনালদোকে দিয়ে বলবো না যে ওনার প্রেস করাটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ পর্তুগাল যদি ম্যাচটা এমন হতো যে 50-50 বল পজিশন ছিল। আমরা ন্যাশনস লিগ ফাইনালে রোনালদোকে দেখেছি, উনি কিন্তু লামিন ইয়ামালের পা থেকে 3বার বল নিয়ে এসেছেন। তো ম্যাচ বাই ম্যাচ জিনিসটা ডিমান্ডটা ভেরি করে, কোন ম্যাচে কি ডিমান্ড। আমি হচ্ছে একটা ম্যাচে দেখলাম স্টার যে তিনি কয়টা বল ট্যাকেল করেছেন, কয়বার উনি প্রেস করেছেন, ওটা ডিপেন্ড করে আমার ম্যাচ সিচুয়েশনের উপরে। কঙ্গো ম্যাচে তো কখনোই পর্তুগালের প্রায় বল ছিল অ্যারাউন্ড 73%। তো ওই জায়গাটা তো প্রেসিং করার কোনো স্কোপ ছিল না। ওইখানে বল আসবে, রোনালদো গোল করবেন, 10টা শট করবেন, 2টা অন টার্গেট হবে, 3টা অফ টার্গেট হবে, 2টা গোলকিপার সেভ করবেন, 1টা গোল হবে, 1টা ব্লক হবে, এভাবেই হয়। তো আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে আসলে লেফট উইংয়ে যিনি খেলবেন, এইদার জোয়াও ফেলিক্স খেলেন বা রাফায়েল লিয়াও খেলেন, এই দুইজনের হচ্ছে একটু এক্সট্রা ওয়ার্ক করতেই হবে। এখন অনেক কথা হচ্ছে ইভেন যে রোনালদোকে স্টার্ট করানো যাবে কি যাবে না। ধরেই নিয়ে যদি রোনালদো স্টার্ট না করেন, তাহলে কি স্টার্ট করবেন? গঞ্জালো রামোস।
গঞ্জালো রামোস তার পুরো সিজনে পিএসজিতে তিনি মাত্র একটা গোল করেছেন ফার্স্ট হাফে, তার 11টা গোল করছেন এই সিজনে তিনি পিএসজিতে, তার মধ্যে একটা গোল ফার্স্ট হাফে, 6টা গোল করছেন 80 মিনিটের পরে। এই জায়গাটা আমার মনে হয় যে মার্টিনেজের একটু ওয়ার্ক করা উচিত। রোনালদো 3টে ম্যাচ 90 মিনিট খেলেছেন, আমার কাছে মনে হয়েছে রোনালদো 3টে ম্যাচ 90 মিনিট খেলার প্রয়োজন ছিল না। রোনালদো শুড স্টার্ট এভরি ম্যাচ। কেন? অনেকে বলছে যে রোনালদো স্টার্ট করা উচিত না, বাট আমি বলবো রোনালদোর এভরি ম্যাচ স্টার্ট করা উচিত, কারণ রোনালদো যখন স্টার্ট করছেন তখন অপোনেন্ট কিন্তু অটোমেটিক্যালি একটু ডিফেন্সিভ খেলতেছে। রোনালদোকে আটকানোর জন্য আমরা কিন্তু দেখছি প্রত্যেকটা ম্যাচে 2জন ডিফেন্ডার ছিল। গঞ্জালো রামোস যদি স্টার্ট করেন, ওদের কিন্তু তখন একটা লাক্সারি থাকবে অ্যাটাকিং খেলার, তখন কিন্তু পর্তুগালের গোল হজম করার একটা প্রবণতা থাকবে। আমরা কিন্তু 2022 ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনালে দেখেছি, যখন রোনালদো ছিল না ওই ম্যাচে কিন্তু রোনালদো ছিল স্টার্ট করেন এবং মরক্কো কিন্তু অনবরত অ্যাটাক করতেছিল। সো রোনালদো শুড স্টার্ট এভরি ম্যাচ, বাট আমার মনে হয় যে 70 মিনিটের পরে 75 মিনিটের পরে রোনালদো শুড বি সাবড। তো 3টা ম্যাচ ছিল, আমার মনে হয় যে আজকের ম্যাচটা অন্ততপক্ষে রোনালদো 70 মিনিটের পরে সাব করা উচিত ছিল, কারণ আজকের ম্যাচটা দেখে আমার মনে হয়েছে টাইম টু টাইম পর্তুগাল কখনো খেলেছে ম্যাচ জয়ের জন্য, কখনো মনে হচ্ছে না ঠিক আছে ম্যাচটা একটু স্লো খেলি, রিদমটা স্লো করি। তো পর্তুগাল আসলে এই ম্যাচে কী চেয়েছিল পর্তুগাল এজ এ টিম, ওটা আমার কাছে কনফিউজ লাগছে এজ এ দর্শক হিসেবে। আমি জানি না টিম ম্যানেজমেন্ট বা কোচের কী ইচ্ছা ছিল, তবে আমার কাছে মনে হয়েছে রোনালদো কোনো একটা ম্যাচে হয়তো উনি 70 মিনিটের পরে সাব হইলেও হইতে পারতেন, বাট গোয়িং ফরওয়ার্ড অন ফরওয়ার্ড রোনালদো শুড স্টার্ট এভরি ম্যাচ, কারণ আদারওয়াইজ অপোনেন্ট হচ্ছে আপনাকে ওইভাবে চেপে ধরবে। বাট রোনালদো 90 মিনিট খেলা উচিত কি উচিত না সেটা আমি যদি বলি, রোনালদো কিন্তু লাস্ট সিজনে আল নাসরে কোনো ম্যাচ 90 মিনিটে খেলেন না, শুধুমাত্র একটা ম্যাচ 90 মিনিট উনি খেলেছেন, গাম্বো সকার এগেনস্টে এফসি এশিয়ান কাপের সেকেন্ড টায়ারের যে ফাইনাল ম্যাচটা, ওই ম্যাচটা, আর কোনো ম্যাচে 90 মিনিট খেলেন নাই। সেকেন্ডলি উইফা নেশনস লিগ ফাইনাল রোনালদো 90 মিনিট খেলেন নাই, উইফা নেশনস লিগ সেমিফাইনাল রোনালদো 90 মিনিট খেলেন নাই। 2টা ম্যাচে কিন্তু রোনালদো 80 মিনিটসের দিকে সাব হয়ে গেছেন। তো কোচের আসলে ওই জায়গাটা থেকে একটু চিন্তা করা উচিত, কারণ গঞ্জালো রামোস কিন্তু সেকেন্ড হাফে উনি সাব হিসেবে সুপার সাব হিসেবে গোল করছেন এবং পিএসজিতে লুইস এনরিকে ওনাকে দিয়ে 6টা গোল বের করেছেন সেকেন্ড হাফে 80 মিনিটের পরে। তো আপনি এই জায়গাটা ওনাকে ব্যবহার করেন, তো আমার মনে হয় যে একটু ওয়ার্ক করার জায়গা পর্তুগালের অবশ্যই আছে। হ্যাঁ, অবশ্যই রোবার্টো মার্টিনেজের আসলে ওয়ার্ক করার অনেক কিছুই আছে, কারণ রেজাল্টস পারফরমেন্সেস কোনো কিছুই কিন্তু তার এবং তার টিমের পক্ষে কথা বলছে না। আমরা রোনালদোকে নিয়ে যেহেতু কথা বলছি, উই হ্যাভ টু টক অ্যাবাউট লিওনেল মেসি। আর্জেন্টিনারও খেলা হয়েছে, সকালবেলায় আমরা সেই ম্যাচটা দেখলাম। ওভারঅল বোঝাই যাচ্ছিল যে একটা খুবই চেঞ্জড একটা 11 নিয়েই আর্জেন্টিনা নামবে জর্ডানের এগেনস্টে, কারণ তাদের আসলে এই ম্যাচ থেকে পয়েন্টস ওয়াইজ পাওয়ার কিছু ছিল না। তারপরও তো পারফরমেন্সটা বেশ কনভিন্সিং, যদিও অনেকে বলছেন যে হ্যাঁ আবারও কিন্তু ওই সেট পিসের উপরেই নির্ভর করে আর্জেন্টিনা তাদের খেলাটা খেলেছে এবং মেসি তো স্টার্ট করলেন না। বিইং এ রোনালদো ফ্যান, আই শুড অ্যাডমায়ার মেসি, কারণ উনি এখন যে ফর্মে আছেন, মেসি তার এন্টায়ার ফুটবলিং ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে আমি এতটা ফ্লোরিশ তাকে দেখি না। 3 ম্যাচে 6 গোল করেছেন। আমি জানি না স্টার্ট ওয়াইজ মেসি কখনো টানা 3 ম্যাচে 6 গোল করছেন কিনা আর্জেন্টিনার হয়ে, হয়তো করছেন, বাট আমি আসলে ওইরকমভাবে মনে করছি না কোনো কম্পিটিটিভ টুর্নামেন্টে করে নেই, দ্যাটস ফর শিওর। এবার আমি আসি যে পেনাল্টি নিয়ে অনেক কথা হয়। পেনাল্টি আর্জেন্টিনা পায় কারণ আর্জেন্টিনা ডি বক্সে ড্রিবলিং করে। আই হ্যাভেন্ট সিন পর্তুগাল ডুইং ড্রিবলিং ইন ডি বক্স। পর্তুগাল তো ড্রিবলার আছে, রাফায়েল লিয়াও রয়েছেন, ফেলিক্স রয়েছেন, রোনালদো তো এখন ড্রিবলিং করে না, পেদ্রো নেটো রয়েছেন, ডি বক্সের মধ্যে তাদের ঢোকার ওই প্রবণতা দেখছি না। তো তারা কীভাবে পেনাল্টি আশা করতে পারে? আর্জেন্টিনা পেনাল্টি পাচ্ছে, হ্যাঁ কন্ট্রোভার্সি পেনাল্টি নিয়ে থাকবে আছে, বাট তারা তো পাচ্ছে, ড্রিবলিং করতে যাচ্ছে, অপোনেন্ট ফাউল করছে, এই জন্যই তো পাচ্ছে। আর সেট পিস থেকে গোল হবেই, এটা খুবই স্বাভাবিক। ফ্রি কিক থেকে আজকে আর্জেন্টিনা 2টা গোল করছে, আমি জানি না কোনো দল ওয়ার্ল্ড কাপে এক ম্যাচে 2টা সেট পিস থেকে গোল করছে কিনা। সো যেখানে ক্রেডিট দেওয়া সেখানে অবশ্যই দিতে হবে। আপনি এনজয় করেছেন কোনটা? লো সেলসও কিন্তু আসলে আনলাকি একজন ফুটবলার, আর্জেন্টিনার অনেকেই বলেন যে আসলে তার যে ক্যাপাবিলিটি, অনেক সময় দেখা যায় ইম্পর্টেন্ট টুর্নামেন্টের আগেই তিনি কোনো না কারণে ইনজুরির কারণে বা কোনো কারণে আসলে ছিটকে যান। এবার ফাইনালি থার্ড ম্যাচে একটা স্টার্ট পেয়েছেন এবং হোয়াট আ গোল। ইয়েস, ইফ আই এম নট রং, লো সেলসো মোস্ট প্রবাবলি 2022 ওয়ার্ল্ড কাপ মিস করেছিলেন। সো ব্রিলিয়ান্ট একটা গোল ছিল লো সেলসোর, এবং মেসির ফ্রি কিকটাও খুব ভালো ছিল। তবে এখানেও হচ্ছে আমি আর্জেন্টাইন কোচকে একটা অবশ্যই তার মাস্টার মাইন্ড টেকটিক্স একটা ক্রেডিট দিতেই হয়। যেমন আজকে তিনি কিন্তু সেন্সেকে স্টার্ট করেছেন। এই জায়গাটাতে পর্তুগালের কাছে যদি আমি বলি, ইনাসিও কিন্তু ছিল পর্তুগালের ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক। 3টা ম্যাচে অ্যাটলিস্ট কঙ্কা ম্যাচেও তিনি কিন্তু 20 মিনিট হলেও সময় পেতে পারতো। তো এভাবে টিম ইউটিলাইজেশন, প্লেয়ারের হচ্ছে সাব করা, প্লেয়ারের ফ্যাটিক ম্যানেজ করা, এই জায়গাগুলোতে হচ্ছে স্কলানি টপ নচ। আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে ন্যাশনাল টিমে ওনার চেয়ে আসলে প্লেয়ার ফেটিক, টিম কেমিস্ট্রি, এই জায়গাগুলোতে হচ্ছে কেউ ওনার চেয়ে ভালো ওয়ার্ক করছেন বলে আমার মনে পড়ে। এবং যেটা আমি প্রথমে বলেছিলাম যে পর্তুগাল
ওয়ার্ল্ড কাপের 3টা ম্যাচ শেষ, এখনো জানে না তাদের আসলে বেস্ট এক্সাই কোনটা, বাট আর্জেন্টিনা হ্যাভ বিন প্লেইং দ্য সেম এক্সাই ফর দ্য লাস্ট 4 ইয়ার্স। সো তাদের টিম কেমিস্ট্রি তেমনই থাকবে। বেশ কিছু জায়গায় তাদের আসলে একই প্লেয়ারদের কি ঘুরে ফিরে খেলানো হচ্ছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। 4 ইয়ার তার কিন্তু একই মানে এক্সাইতে খেলতেছে অলমোস্ট। 2024 কোপা আমেরিকা এক্সাই এবং এই এক্সাই ফরমেশন সেম। ফরমেশন, প্লেয়ার, পার্সোনাল মোটামুটি একই রকম, এবং আর্জেন্টিনার এই কনসিস্টেন্ট সাকসেসের পিছনে নিশ্চয়ই লিওনেল স্ক্যালোনির বিশাল একটা অবদান রয়েছে। বাট আসলেই মেসি আউট অফ দ্য ওয়ার্ল্ড খেলছেন, তিনি 6টা গোল দিয়ে ফেলেছেন 3 ম্যাচ থেকে, যেটা ইনক্রেডিবল। বেঞ্চ থেকে নেমেও গোল পাচ্ছেন। অনেকে বলছিলেন তিনি যদি 11-এ শুরু থেকে থাকতেন হয়তো একটা হ্যাট্রিক দেখা যেত। বাট সেটা আর্জেন্টিনা ফ্যানদের জন্য স্বস্তি হলেও কেপ ভার্ডেদের জন্য খুব একটা স্বস্তি হয়তো নয়, কারণ তারা তো জেনে গেছে তাদের অপোনেন্ট আর্জেন্টিনা। রাউন্ড অফ 32 যতগুলো ম্যাচ আমরা মোটামুটি দেখে ফেলেছি কার কার সাথে খেলা। আমরা স্পেসিফিক কয়েকটা টিমের ফিক্সচার নিয়ে কথা বলতে পারি যে রাউন্ড অফ 32-তে আসলে কার কতটুকু সুবিধা অসুবিধা হলো। পর্তুগাল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতো, তারা আসলে আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড যেই সাইডে পড়েছে ওই সাইড থেকে তাদের এগিয়ে আসতে হতো। আর এখন যেহেতু তারা সেকেন্ড হয়েছে, তারা কিন্তু ওই স্পেন, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস ওদের পুলে গিয়ে পড়েছে। সুবিধা কি আছে পর্তুগালের এই সেকেন্ড হয়ে অন্য সাইডে যাওয়া? ইট কুড বি এ ব্লেজিং ইন ডিসগাইজ। কারণ 2014 ফিফা ওয়ার্ল্ড কাপ পর্তুগাল আমেরিকার সাথে ড্র করে বাদ পড়ে। 2018 ফিফা ওয়ার্ল্ড কাপ উরুগুয়ের সাথে হেরে বাদ পড়ে। 2017 ন্যাশনাল কনফেডারেশনস কাপ, সরি 17 কনফেডারেশন কাপ পর্তুগাল চিলির সাথে টাইব্রেকারে হেরে বাদ পড়ে। 2022-এ মরক্কোর সাথে হেরে বাদ পড়ে। 2021-এ বেলজিয়াম তখন লোবলোক খেলতো, বেলজিয়ামের সাথে হেরে বাদ পড়ে। তো পর্তুগাল লাস্ট কয়েকটা টুর্নামেন্টে যে সমস্ত ম্যাচে হেরে বাদ পড়ে, প্রত্যেকটা টিম এইদার লো ব্লকিং টিম অথবা ল্যাটিন টিম অথবা আমেরিকান টিম। সো ওই জায়গা থেকে যদি বলি, পর্তুগালের কিন্তু আসলে একটু ল্যাটিন ঘরানার টিম, একটু ফিজিক্যাল, একটু লো ব্লকিং টিমের সাথে পর্তুগালের পারফরমেন্স তুলনামূলক খারাপ। সো ওই জায়গাটা থেকে যদি বলি একটু তৃপ্তি যদি নিজেরা নিতে চাই, সেক্ষেত্রে মনে হয় না ঠিক আছে এই সাইডে ইউরোপিয়ান টিম রয়েছে, সবই ইউরোপিয়ান মোটামুটি। দেখে মনে হচ্ছে পর্তুগালকে একটা ইউরো খেলে ফাইনালে যেতে তো ওই জায়গাতে হইতে পারে যে আসলে পর্তুগাল ওদের মিডফিল্ডটা হয়তো এখন আনলিশ করতেও পারে। কারণ এই যে 3টা ম্যাচ পর্তুগাল গ্রুপ পর্বে খেললো, এখানে তো মিড ব্যাটেল ছিলই না বললে চলে। তো আসলে মিডফিল্ডারদের যে ফুল রিদম বা ফ্লোরিশ করার জায়গাটা একদম ছিল না। বাট হয়তো একটা গুড মিড ব্যাটেল আমরা দেখতে পাবো হচ্ছে গিয়ে আপনার ক্রোয়েশিয়ার সাথে। কারণ ক্রোয়েশিয়াতে কিন্তু লুকা মদ্রিচ, কোভাসিচ, ভ্যাসালিস রয়েছেন, যারা কিন্তু ভালো মিডফিল্ডার এবং 3 জনই হচ্ছে ইউরোপের টপ লিগে খেলছেন। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে একটা ভালো মিড ব্যাটেল দেখতে পাবো, যেখানে হচ্ছে পর্তুগালকে বল ক্যারি করতে হবে, বল লুজ করবে, বল পজিশন নিতে হবে। তো এই ম্যাচগুলোতে কিন্তু আসলে পর্তুগালের এরকম বল ইস্যু ছিল না। আর কলম্বিয়া ম্যাচটা মোর ফিজিক্যাল ব্যাটেল ছিল। সো ফিজিক্যাল ব্যাটেলের এগেনস্ট আসলে ওইভাবে হয়তো হয় না। বাট যারা একটু বল রেখে খেলে, ওই ধরনের টিমের এগেনস্ট হচ্ছে মিডফিল্ডগুলো একটু হয়তো অন্যভাবে দেখতে পাবো আমরা ভিটিনাকে। উই ক্যান হোপ ফর দ্য বেস্ট। ইন্টারেস্টিং, পর্তুগাল সেকেন্ড হয়েও বোধহয় বেটার ডিলটা পেয়েছে, এটা কিন্তু অনেকেই বলছেন। আমিও পড়ছিলাম আসলে যে হ্যাঁ, ডিড দে গেট দ্য বেটার ডিল, ইউরোপিয়ান টিমগুলোর সাথেই তাদের খেলতে হবে। ইনিশিয়ালি ক্রোয়েশিয়া, পরবর্তীতে শুনছি যে স্পেনের সাথে খেলা হতে পারে, বেলজিয়ামের সাথে খেলা পড়তে পারে, ফ্রান্সের সাথে পড়তে পারে। সো আলটিমেটলি আমার মনে হচ্ছে অনেকটা ইউরোজ খেলার মতো করেই পর্তুগাল অনেকগুলো ইউরোপিয়ান টিমকে ফেস করবে, এবং তারপর যদি সুযোগ থাকে তাহলে রোনালদো এবং মেসির দেখা হতে পারে ফাইনালে, একেবারে ফাইনালে গিয়ে, তার আগে কিন্তু না। আমরা আর্জেন্টিনার পাথওয়েটা নিয়েও একটু আলোচনা করি। আপাতত 2টো ধাপ নিয়ে আলোচনা করি, কারণ সহজ মনে হচ্ছে অন্তত কাগজে কলমে। কেপ ভার্ডে আছে, কেপ ভার্ডেকে যদি আর্জেন্টিনা হারিয়ে দেয় তাহলে রাউন্ড অফ 16-এ তাদের ইজিপ্ট এবং অস্ট্রেলিয়ার মধ্যে যেই টিম জিতবে তাদের সঙ্গে খেলা। সো একটু কি কম্পারেটিভলি আবারও ইজি হয়ে যাচ্ছে কিনা আর্জেন্টিনার জন্য? কম্পারেটিভলি আর্জেন্টিনার জন্য ইজি, তবে আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা গিভেন দ্য কারেন্ট ফর্ম অ্যান্ড কেমিস্ট্রি, আর্জেন্টিনা এইদার ওয়েতে হচ্ছে তারা হয়তো অ্যাটলিস্ট সেমিফাইনালে এনশিওর করতে পারবে বা করতো। ইট কুড বি এইদার ওয়ে। সো আসলে অপোনেন্ট ইজি বা হার্ড সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ ওনাদের এই মুহূর্তে টিম কম্বিনেশন সেটা অবশ্যই তাদের পক্ষে কথা বলে। তবে ইন্টারেস্টিংলি আর্জেন্টিনা লাস্ট 2 বছরে কোনো ইউরোপিয়ান বিগ টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলে নাই। ওনারা কিন্তু হচ্ছে এই যে পানামা, হাইতি, হন্ডুরাস, পুয়ের্তো রিকো, নিকারাগুয়া এই ধরনের টিমের সাথে খেলে আসছে। তো আমি জানি না আসলে হয়তো এই জিনিসটা ওনাদের জন্য একটা ব্লেজিং হতে পারে, কারণ এই ধরনের লো ব্লকিং একটু আগলি ফুটবল খেলার দলের সাথে কিন্তু তাদের খেলার অভ্যাসটা রয়েছে। কেপ ভার্দে কিন্তু আগলি ফুটবল খেলে 2টা ম্যাচে পয়েন্ট নিয়ে নিয়েছে উরুগুয়ের সাথে এবং স্পেনের সাথে। সো ওই সময় হচ্ছে অনেকে অনেক কথা বলতো যে এই ধরনের টিমের সাথে কেন খেলছেন। হয়তো এখন আমরা দেখতে পাচ্ছি এই ধরনের টিমের সাথে খেলাটাই হয়তো আর্জেন্টিনার জন্য একটা ভালো অ্যাডভান্টেজ নিতে আসতে পারে, কারণ তারা তো এখন এই মিশর
কেপ ভার্দের সাথে খেলছেন, বাট লাস্ট 2 ইয়ার্স কিন্তু ওরা কোনো ইউরোপিয়ান টিমের সাথে ফ্রেন্ডলি খেলে না, এই ধরনের টিমের সাথে ফ্রেন্ডলি খেলছেন। তখন অনেক কথা হয়েছিল এই ধরনের টিমের সাথে ফ্রেন্ডলি খেলছে তাহলে কি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপটাকে হালকাভাবে নিচ্ছে, বাট আলটিমেট ওয়ার্ল্ড কাপে কিন্তু তাদের এই ধরনের টিমের সাথে খেলা পড়ছে। ইন্টারেস্টিং। অনেকেই যেটা বলেন দিন শেষে আসলে যারা কাজ করছেন বা যারা প্ল্যানিং করছেন তাদের প্ল্যানটা হয়তো আরো অনেক বড়, যেটা আমরা পরবর্তীতে এসে টের পাই। যেমন মেসি যখন ইন্টার মায়ামিতে গেলেন সবাই ভাবছিল যে কেন তিনি সেখানে এত জলদি গেছেন, ডি পলকে যখন সাথে নিয়ে গেছেন সবাই বলছিল যে কেন। এখন তো দেখছি না, ইউএসএ ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনই বোধহয় ছিল এটার একটা অংশ। সো ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। আমরা ব্রাজিল নিয়ে একটু কথা বলি, কারণ রাউন্ড অফ 32-তে বোধহয় প্রথম হাই প্রোফাইল টিম হিসেবে ব্রাজিল মাঠে নামবে এবং তাদের প্রতিপক্ষ জাপান। এই ম্যাচটা নিয়ে আসলে কি মনে হচ্ছে? যতটুকু ডিস্টেন্ট লাগে অতটুকু ডিস্টেন্ট তো বোধহয় না, মানে দুইটা টিমের তো বোধহয় একটা টাইট ফাইট হওয়ার কথা। জাপান ওভার দি ইয়ার্স ওয়ার্ল্ড কাপে ভালো খেলে, তারা লাস্ট ওয়ার্ল্ড কাপেও ইফ এম নট রং জার্মানি এবং স্পেনকে হারাইছিল, এবং রিসেন্টলি ফ্রেন্ডলিতেও তারা ইংল্যান্ডকে হারায় এবং ব্রাজিলকেও হারায়। জাপানের সাথে ব্রাজিলের ম্যাচটা আমার কাছে মনে হয় যে মোর অফ এ টেকটিক্যাল ব্যাটেল হবে। জাপান 3-4-2-1-এ খেলে শুরু করে এবং যখন ডিফেন্স করে তখন তারা 5-3-2 হয়ে যায়। সো ওই জায়গাতে আমার মনে হয় যে ব্রাজিলেরও আসলে উইঙ্গারদের একটা বড় রোল থাকবে। আমরা জানি যখন 3-4-2-1 আপনি খেলেন তখন তো দুই সাইডে লেফট ব্যাক রাইট ব্যাক নাই, সো একটা বিগ ভ্যাকেন্ট স্পেস থাকে। আমার মনে হয় যে ওই জায়গাটা হচ্ছে ভিনিসিয়াস এবং রায়ান এক্সপ্লোর করা উচিত তাদের আইডিয়ালি, গিভেন দ্য পেস ভিনিসিয়াস হ্যাজ। সো আমার কাছে মনে হয় যে জাপান ওই ম্যাচটাতে রেগুলারলি জাপান যেই ধরনের অ্যাটাকিং ফুটবল খেলে আমার কাছে মনে হয় যে তারা একটু মোর ডিফেন্সিভ ফুটবল খেলবে এবং তারা হয়তো চাইবে ম্যাচটা এক্সট্রা টাইমে নেওয়ার জন্য। আমার কাছে মনে হয়, কারণ আমরা জানি জাপানিজ প্লেয়ারদের আসলে একটু স্টামিনা বেশি থাকে, তারা 90 মিনিট ধরে বা এর পরে হচ্ছে এক্সট্রা টাইমে গিয়েও কিন্তু ওই রিদমটা ধরে রাখতে পারে। এবং ব্রাজিলের পেনাল্টি দুর্বলতা রয়েছে, জাপান হয়তো চাইবে ম্যাচটা এক্সট্রা টাইমে নেওয়ার জন্য। আর যেটা বললাম যে ওরা যেহেতু 3-4-2-1 শুরু করবে, আমার মনে হয় যে আঞ্চলতিকেও একটু চিন্তা করতে হবে। আসলে উনি হয়তো নেইমারকে নামাবেন না, বলে দিচ্ছি, কারণ উনি চাইবেন না 3-4-2-1-এর এগেনস্টে কোনো স্লো কেউ আসলে উইংয়ে খেলুক। তিনি চাইবেন যে কেউ একজন পেসি প্লেয়ার রায়ান এবং ভিনিসিয়াসের মতো এক্সপ্লয়েট করে, এবং 3-4-2-1-এ তখন 3 vs 1 হবে। কুনহার এগেনস্টে তিনটা সেন্টার ব্যাক থাকবেন, হয়তো কুনহা আসলে ফলস লাইন হিসেবে খেলবেন। আমার কাছে মনে হয় তিনি বারবার নিচে নেমে আসবেন ডিফেন্স লাইনটাকে ব্রেক করার জন্য। তো ওই জায়গাটাতে আমার মনে হয় যে একটু মোর অফ এ টেকটিক্যাল ব্যাটল হবে জাপান এবং ব্রাজিল ম্যাচটা। ইন্টারেস্টিং ব্যাটল। এবং আমরা আসলে প্রথম যে ম্যাচটা দিয়ে রাউন্ড অফ 32 শুরু হবে সেই ম্যাচটা দিয়েই আজকের শোটা শেষ করতে চাই, বিকজ আগামীকাল সেটার সেই ম্যাচটা নিয়েই আলটিমেটলি আমাদের কথা বলতে হবে। সেখানে হোস্ট কানাডা, তারা সাউথ আফ্রিকার এগেনস্টে খেলছে। সাউথ আফ্রিকা ফর দ্য ফার্স্ট টাইম তারা রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করলো, এবং তাদের যে ওভারঅল পারফরমেন্স, শুরুতে মনে হচ্ছিল তারা ওয়ান অফ দ্য উইকেস্ট টিমস। মেক্সিকোর সাথে যখন শুরু হয়েছিল ম্যাচটা, তাদের 3 জন লাল কার্ড খেয়েছেন প্রথম দুটো ম্যাচ মিলিয়ে, তারপরও কিন্তু সামহাও তারা তাদের ফাইটটা ধরে রেখে রাউন্ড অফ 32-তে এসছে। এবং কানাডা, তাদেরও একটা আপস অ্যান্ড ডাউনস গেছে। ফার্স্ট ম্যাচ ড্র হওয়ার পর সেকেন্ড ম্যাচে আবার কাতারকে 6-0-তে হারানো, থার্ড ম্যাচটা আবার সুইজারল্যান্ডের কাছে হেরে যাওয়া, তারপরও 4 পয়েন্ট নিয়ে চলে আসা। তো এদের তো আসলে এই দুটো টিমের তো আসলে ওয়ার্ল্ড কাপ জেতাটা হয়তো মিশন থাকবে না, বাট হু ডু ইউ থিঙ্ক আর ফেভারিটস এই দুটো টিমের মধ্যে? এই দুইটা টিমে আসলে কারোই হারানোর কিছু নাই, দেম নাথিং টু লুজ। সো উই ক্যান এক্সপেক্ট এ ভেরি এন্টারটেনিং ফুটবল ফ্রম বোথ অফ দেম। এবং আমার কাছে মনে হয় দুইটা টিমই অ্যাটাকিং ফুটবল খেলে, লাইক যেটা দেখে থাকে অনেক সময় ছোটো টিমগুলো ডিফেন্সিভ ফুটবল খেলে, বাট কানাডা এবং সাউথ আফ্রিকা বোথ আর ভেরি অ্যাটাকিং টিম। আমার কাছে মনে হয় উই শুড এক্সপেক্ট ফর এ গোল ফেস্ট ইন দ্যাট ম্যাচ, বাট আমার কাছে মনে হয় যে কানাডা হয়তো থ্রু করবে। কানাডা হয়তো থ্রু করবে। অন দ্যাট নোট আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিং এর এপিসোডটা শেষ করতে চাই। অনেক অনেক ধন্যবাদ অনেক মাহমুদ সাথে থাকার জন্য। থ্যাংক ইউ। আগামী পর্বে নিশ্চয়ই দেখা হবে, এবং এখন অন্তত ম্যাচের সংখ্যা কমছে বলে আমরা প্রত্যেকটা ম্যাচ নিয়ে ইন ডিটেল আলোচনা করার সুযোগ পাবো। নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন আগামীকালও। চলে আসবো সময় মতো। ভালো থাকবেন সবাই।